আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ডে 2026 সালে গণিতের আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। গত ক্লাসে কিন্তু আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব এবং এই 5 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের জ্যামিতি। তবে আমাদের কিন্তু আসলে ধরতে গেলে আমরা কিন্তু আসলে সম্পাদ্যর চাইতে কিন্তু আসলে উপপাদ্যটা দেওয়াই কিন্তু আমাদের কাছে সবচাইতে সহজ। কেননা উপপাদ্যে আমাদের চিত্র অঙ্কনের জটিলতা নেই, বর্ণনা দিতে হয় না, আর এখানে সরাসরি খালি প্রমাণ করা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে হয় সেই ক্ষেত্রে আমাদের উপপাদ্যগুলো দেওয়াই কিন্তু সবচাইতে ভালো। তা আমরা সেই উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব এবং দেখো আমরা কত সহজে এই উপপাদ্যগুলো আমরা প্রমাণ করতে পারি। দেখো আমরা ক নাম্বার চিত্রের জন্য অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য যে চিত্রটা প্রয়োজন সেই চিত্র কিন্তু আমাদের এখানে অঙ্কন করা আছে। বলা আছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের অর্ধেকের ওপরে যে ত্রিকোণটা তৈরি হয়, এটা একটা আমরা যদি বৃত্ত বলি, তাহলে দেখো বৃত্তের আমাদের কেন্দ্র দিয়ে যদি যায় কোনো রেখা, তাহলে সেটাকে বলা হয় ব্যাস। তাহলে এই বৃত্তটা দেখো অর্ধেক এই বৃত্তের অর্ধেকের ওপরে যদি কোনো কোণ তৈরি হয় সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। কারণ এই অর্ধবৃত্তের ওপরেই তো এই কোণটা তৈরি হয়েছে, যার কারণে এটাকে আমরা বলে থাকি অর্ধবৃত্তস্থ কোণ। আর এটা সমানই আমাদের দেখাতে হবে যে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো যাই হোক, আমরা তাহলে 5-এর ক নাম্বার প্রশ্ন দিলাম। দেওয়ার পরে আমরা এখন যে কথাটি লিখব সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এখানে বলা আছে, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি হচ্ছে ব্যাস, আর এবি হচ্ছে ব্যাস, আর কোণ এসিবি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ বা অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের কোণ এসিবি সমান এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখব কি, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বৃত্তের এবি ব্যাস কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা যায় তাহলে সেটাকে আমরা ব্যাস বলে থাকি। তাহলে এবি হচ্ছে ব্যাস এবং কোণ এসিবি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এবং কোণ আমি একটু নিচে থেকে লিখেছি কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি সমকোণ। এখন আসি আমরা তাহলে এখন অঙ্কন আছে, আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন? দেখো এ বি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা বৃত্তের ওপর বা বৃত্তের পরিধির ওপরে ডি একটি বিন্দু নিয়ে, আমরা এখানে ডি একটা বিন্দু নিয়েছি। তাহলে সেটা আমাদের অঙ্কনে লিখতে হবে। দেখো অঙ্কন আমরা কি লিখব যে এবিসি অর্থাৎ আমাদের কি এবি এর যে পাশে সি আছে, এবি ব্যাসের যে পাশে সি আছে, এবি এর যে পাশে সি আছে তার বিপরীত দিকে বা তার বিপরীত পাশে, যে পাশে সি আছে তার বিপরীত পাশে বা বিপরীত দিকে আমরা বলতে পারি, তার বিপরীত দিকে ডি একটি বিন্দু নিই। আমরা যখন বিন্দু নিলাম তখন কিন্তু দেখো এটাকে আমরা বৃত্তের কিন্তু দুইটা চাপ থাকে, আমরা কিন্তু
আরও যে সব প্রমাণ আমাদের কিন্তু আছে, উপপাদ্যের যে প্রমাণগুলো আছে সেখানে কিন্তু তোমাদেরকে যে চাপ ধরে যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কিন্তু আলোচনা করা হয়েছে। এখন এই ধরনের চিত্রে কিন্তু আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলবো সেটা কিন্তু তোমাদের বলতে পারবো তোমরা। দেখো আমি এখানে একটা চিত্র অনেকটাই, দেখো এখানে আমাদের দেখো একটা চিত্র অঙ্কন করব, সেখান থেকে দেখো আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলা যায় সেগুলো একটু দেখে নিব আমরা। দেখো দেখো এ বি সি ডি, আমাদের এখানে একটা চিত্র অঙ্কন করা আছে, আমাদের মাঝখানে ও আছে। তাহলে দেখো আমরা চাপ ধরে আমরা কিন্তু বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণকে চিনব। আজকে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ যদি চিনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই চিত্র থেকে আমরা বলতে পারবো। দেখো এ বি চাপের ওপর, এ বি চাপের ক্ষেত্রে দেখো এ বি চাপ, এ বি চাপের ক্ষেত্রে কী কী হবে, দেখো এ বি চাপের আমাদের প্রান্ত কয়টা, এ প্রান্ত একটা, বি প্রান্ত একটা। তাহলে এ প্রান্ত থেকে বৃত্তের ওপরে যদি অপর প্রান্তে যাওয়ার পরে আবার যদি এর থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে, চাপের অপর প্রান্তে ফিরে আসতে পারো তাহলে সেটা হবে বৃত্তস্থ কোণ। আর চাপের এক প্রান্ত থেকে কেন্দ্রে প্রবেশ করে অপর প্রান্তে যদি ফিরে আসো চাপের, তাহলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। দেখো আমরা তাহলে কি কি বলতে পারি, দেখো তো এখন বৃত্তস্থ কোণ কি, তাহলে চাপের নাম কি আমাদের এ বি, তাহলে এ প্রান্ত থেকে যাত্রা শুরু করে বৃত্তের ওপরে যেতে হবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি, এর থেকে আমরা ডিতে গেলাম, এর থেকে ডি, তারপরে ডি থেকে বিতে আসলাম। চাপের কিন্তু এর থেকে যাত্রা শুরু হবে, বিতে আসে শেষ করতে হবে। তাহলে এর থেকে বিতে ডিতে গেলাম, এর থেকে ডিতে পরে আমরা কিন্তু আবার বিতে আসলাম। তাহলে এডিবি একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তারপরে আরেকটা যদি আমরা বৃত্তস্থ কোণ দেখি আসলে হয় কি না, তাহলে এর থেকে সিতে যায়, আবার যদি বিতে ফিরে যাওয়া যায়, অর্থাৎ চাপের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে ফিরে যেতে যদি যাওয়া যায় তাহলে সেটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো আবারও এর থেকে সিতে যাওয়া যাচ্ছে, সিট থেকে আবার কিন্তু বিতে রাস্তা আছে, তাহলে এসিবি এটাও একটা আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কয়টা, দুইটা। এবার আসি কেন্দ্রে প্রবেশ করব। তাহলে কেন্দ্রে এর থেকে যাত্রা শুরু করে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে এবং অপর প্রান্তে ফিরে আসতে হবে, তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। তাহলে কি হবে, এ ও বি। দেখো চাপের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর চাপের যে অপর প্রান্ত আছে সেই প্রান্তে কিন্তু ফিরে যেতে হবে, অর্থাৎ প্রথম অক্ষরটি হবে এ এবং শেষ অক্ষরটি হবে বি, মাঝখানে কেন্দ্রে ও থাকবে, এটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ এই এ বি চাপের জন্য। এখন আসি আমরা যদি দেখি, দেখো আমরা এবার সিডিকে চাপ যদি ধরি, তাহলে সিডি চাপের দুইটা প্রান্ত, একটা সিডি চাপের প্রান্ত কি, একটা সি একটা ডি। তাহলে এর থেকে যাত্রা শুরু করে ডিতে ফিরে আসতে হবে। তাহলে এর থেকে যাত্রা শুরু করে দেখো আমাদের ডিতে ফিরে যেতে হবে। তাহলে এর থেকে যদি আমরা বৃত্তের উপরে যাব তাহলে এর থেকে বিতে যেতে পারি, বি থেকে ডিতে যাওয়া যাচ্ছে। তাহলে দেখো কোণ এ বি, এর থেকে যাত্রা আমাদের অর্থাৎ সিডি চাপ, তাই না, সিডি চাপ, সি থেকে যাত্রা শুরু, এখানে সি থেকে যাত্রা শুরু হবে, সি থেকে এতে, এর থেকে ডিতে। তাহলে সির অর্থাৎ এই চাপের এক প্রান্ত হচ্ছে সি, তাহলে সি থেকে যাত্রা শুরু করতে হবে তোমাকে এবং ডিকে ফিরে যেতে হবে ডিতে। তাহলে সি এ ডি, দেখো কোণ, তাহলে সি এ ডি এটা হচ্ছে আমাদের সি এ ডি হবে, এটা বৃত্তস্থ কোণ কারণ বৃত্তের উপরে যাওয়া হয়েছে। তাহলে সি এ ডি বৃত্তস্থ কোণ। আরেকটা কী হবে, সিবিডি, দেখো সি থেকে বিতে গেলাম, বি থেকে ডিতে গেলাম, তাহলে কোণ সিবিডি, এটা আমাদের বৃত্তস্থ কোণ সিবিডি। এবার কেন্দ্রস্থ কোণ কী হবে, দেখো কেন্দ্রের ভিতরে, তাহলে সি থেকে কেন্দ্রে প্রবেশ করতে হবে, ডিতে ফিরে আসতে হবে, তাহলে কি হবে কেন্দ্রস্থ কোণ সিওডি। প্রিয় সেক্ষেত্রে এখানে তাহলে এ বি চাপ ধরে করা যাবে, এডি চাপ ধরে হিসাব করা যাবে। এডি এর থেকে যাত্রা শুরু করে ডিতে ফিরে যেতে হবে যখন এডি। এবার যদি বিসি চাপ ধরে আমরা যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, দেখো তো বিসি চাপ ধরে তাহলে বিসিকে চাপ ধরলে বি থেকে যাত্রা শুরু হবে, সিতে ফিরে আসতে হবে, বিএসি কোণ বিএসি। দেখো আমরা কিন্তু তাহলে বিএসি অর্থাৎ আমরা বিসিকে চাপ ধরছি, তাহলে বি কোণ বিএসি হবে, বিএসি এটা হবে বৃত্তস্থ কোণ। আরেকটা কি হবে, দেখো তো বি থেকে সিতে ফিরে আসতে হবে, বিডিসি কোণ বিডিসি, কোণ বিডিসি। সিতেই কিন্তু প্রথমে বি থাকবে আর শেষে সি থাকবে, প্রথমে বি শেষে সি, এই যে দেখো প্রথমে বি শেষে সি থাকবে, মাঝখানে বৃত্তের ওপরে যে কোনো একটা অক্ষর থাকবে, এটা হবে বৃত্তস্থ কোণ। আর বি থেকে কেন্দ্রে প্রবেশ করতে হলে তাহলে বি ও সি কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। এখন কথা হলো যে এখন এটা কার জন্য কি লেখা যায় সেটা আমরা একটু দেখব। দেখো আমরা এখন যদি কেন্দ্রস্থ কোণ আমরা ধরো কোন চাপের জন্য, বিসি চাপের জন্য কোন কেন্দ্রস্থ কোণ কি, বিওসি। তাহলে বিওসি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। এখন আমরা যদি বাম পাশে কেন্দ্রস্থ কোণ লিখি আর ডানে যদি আমরা দেখো বি আর সি যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ, এর পাশে যদি আমরা বৃত্তস্থ কোণ লিখি তাহলে কি লিখতে পারবো, কোণ বিএসি।
দেখো বিএসি, বি থেকে আমাদের সিতে ফিরে আসতে হবে, বি থেকে যাত্রা শুরু, সিতে ফিরে আসতে হবে, অর্থাৎ প্রথমে বি শেষে সি হবে। এটা বোঝাচ্ছে প্রথমে বি আর শেষে সি হবে, তাহলে বিএসি। দেখো বি থেকে এতে শেষে যায় সি, তাহলে বৃত্তস্থ কোণ। এখন কথা হলো কেন্দ্রস্থ কোণ যদি বড়, কেন্দ্রস্থ কোণ কেমন বড়, যদি এটা 60 হয় এটা 120 হবে, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল কিন্তু, তাহলে এটা যদি 100 হয় এটা কত হবে, এটা কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, কেন্দ্রস্থ কোণ কিন্তু ডাবল, তাহলে এটা কত হবে, 50 হবে। এখন যেহেতু 100, এখন আমরা তাহলে দেখো তো এখানে সমান দিয়ে লিখলাম, তাহলে যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কি করতে হবে, এই বৃত্তস্থ কোণের সাথে আমাদের যখন আমরা সমান দিয়ে লিখবো তখন কিন্তু এর সাথে 2 গুণ করতে হবে, কারণ এর মান আমরা কত ধরেছিলাম 50, আর এর মান কত 100, 50 দুগুণ কত হয় 100 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কেন্দ্রস্থ কোণ যদি আমরা বামে লিখি তাহলে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে কিন্তু সমান হবে, মাঝখানে যেহেতু সমান চিহ্ন ব্যবহার করেছি। এখন আসি আমরা বি ও সি কোণ যদি না লিখে আমরা যদি এবার বৃত্তস্থ কোণ যদি বামে লিখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এবার কেন্দ্রস্থ কোণ কি বি ও সি, দেখো এর মান কত আমরা ধরেছিলাম 50, এর মান কত ধরেছিলাম 100, তাহলে দেখো তো 50 সমান কি 100 হতে পারে না, কখনো হতে পারে না। 50 সমান 50 যদি হয় তাহলে কিন্তু এই সমান দিয়ে লেখা যাবে, তাহলে আমরা যেহেতু এখানে করছি তাহলে কি করতে হবে, 1 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 100 এখানে মান যদি 100 হয় আর মান, তাহলে 100 2 দ্বারা ভাগ করলে দেখো এই পাশে 50 এই পাশে 50, তার মানে যদি আমরা বৃত্তস্থ কোণ বামে লিখি তাহলে কেন্দ্রস্থ কোণ 2 দ্বারা ভাগ করতে হবে, আর কেন্দ্রস্থ কোণ যদি বড়টা বামে লিখি তাহলে 2 দ্বারা গুণ করলে কিন্তু কেন্দ্রস্থ কোণের সমান হবে। এখন আসি আমরা এই প্রশ্নটা কেন আমাদের এই উপপাদ্যগুলোতে অবশ্যই এই যতগুলো এমসিকিউ আছে ততগুলো এমসিকিউ কিন্তু এই যদি আমরা এই বৃত্তস্থ কোণ চাপ ধরে যদি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের হিসাবটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা প্রমাণ বা যে কোনো কিছু এমসিকিউর উত্তরও কিন্তু দিতে পারবো না, যার কারণে আমি এই ক্লাসে তোমাদেরকে একটু বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের হিসাবটা একটু দেখে দিলাম। এখন আসি দেখো তো এডিবি চাপের ওপরে আমাদের বৃত্তস্থ কোণ কি, চাপ যখন নিচে হবে তখন বৃত্তস্থ কোণ ওপর দিকে যাবে, কারণ এডিবি দেখো আমাদের চাপটা কি এ ডিবি, আমাদের প্রথম আর শেষ চিত্র কি দেখো এর থেকে এ আর ডি, এ আর বি আমাদের প্রথম যাত্রাটা শুরু হবে এর থেকে এবং বিতে আসে শেষ হবে। তাহলে দেখো আমরা যেহেতু চাপ এই পাশে ধরেছি তাহলে এই পাশে আমরা কিন্তু আসবো না, আমরা চলে যাব অপর পাশে। তাহলে দেখো তো এর থেকে যাত্রা শুরু করো, বৃত্তের উপরে যাও, তাহলে এ সি বি এটাকে কি কোণ বলবো, বৃত্তস্থ কোণ। আর দেখো তো এ দিয়ে কেন্দ্র দিয়ে যদি যাও তাহলে সেটা কি হবে, কেন্দ্রস্থ কোণ এ ও বি। দেখো এর থেকে যাত্রা শুরু বিতে যায় শেষ করতে হবে, এর থেকে যাত্রা শুরু বিতে শেষ, তাহলে প্রথম অক্ষরের থেকে যাত্রা শুরু আর শেষ অক্ষরে যায় শেষ হলে সেটাকে আমরা যদি বৃত্তের উপর দিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্র দিয়ে যদি যায় সেটা হবে কেন্দ্রস্থ কোণ। এখন আসি তাহলে আমরা দেখো এডিবি চাপের ক্ষেত্রে, এডিবি চাপের ক্ষেত্রে আমরা এখন বলতেছি প্রমাণ, প্রমাণ এডিবি চাপের ক্ষেত্রে, এডিবি চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে এই চাপের ক্ষেত্রে আমরা তাহলে কি আমরা যদি দেখো কেন্দ্র বৃত্তস্থ কোণটা যদি আমরা বা কেন্দ্রস্থ কোণ পরে লিখেছি, আমরা বৃত্তস্থ কোণ যদি আগে লিখি তাহলে কোণ কি এ সি বি, এসিবি কি কোণ, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। যদি বৃত্তস্থ কোণ বামে লিখি তাহলে কেন্দ্রস্থ কোণ কি এ ও বি, তাহলে হাফ লিখতে হবে কেন্দ্রস্থ কোণ, যখনই আমরা ডানে লিখবো তখনই বৃত্তস্থ কোণ বামে থাকলে কেন্দ্রস্থ কোণ 2 দ্বারা ভাগ করতে হবে। সূত্র কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ যদি বামে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ যখন। এখন যেহেতু বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কি হাফ কোণ এ ও বি। এ ও বিটা একটা দেখো তো কোনো সরল রেখার ওপরে যদি কোনো কোণ তৈরি হয় সেটাকে বলা হয় এক সরল কোণ, তাহলে এ ও বি একটা এক সরল কোণ, তার মানে কত, এক সরল কোণ মানে কত, এই পাশে 90 এই পাশে 90, দুইটা 90 আছে, তার কারণে এক সরল কোণ মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন আমরা এখানে সাইড নোটে আমরা যেহেতু লিখবো এখন কোণ এ সি বি সমান সমান হাফ কোণ, এখানে লিখবো আমরা এ ও বি সমান 2 সমকোণ লিখবো, তাহলে এ ও বি গুণন দিয়ে লিখবো আমরা 2 সমকোণ, বা এখানে প্রথমে আমরা এ ও বি সরল কোণ লিখতে পারি, এক সরল কোণ, এক সরল কোণ, এক সরল কোণ এ ও বি এক সরল কোণ, এক সরল কোণ এ ও বি সমান সমান আমরা লিখতে পারি এক সরল কোণ। আর এক সরল কোণ মানে কি, এক সরল কোণ মানে হচ্ছে আমাদের 2 সমকোণ, সরল কোণ সমান 2 সমকোণ আমরা লিখতে পারি সমকোণ। এক সরল কোণ মানে হচ্ছে 2 সমকোণ, তাহলে এ ও বি আমাদের সরল কোণ। তাহলে এখন আমরা
এক সরলকোণ মানে 2 সমকোণ, তাহলে কোণ এসিবি সমান সমান আমরা হাফ গুণন 2 সমকোণ আমরা লিখতে পারি, সমকোণ 2 সমকোণ, এক সরলকোণ মানে হচ্ছে 2 সমকোণ, এখানে আমরা লিখে দিয়েছি, এটাকে আমরা এখানে লিখতে পারি, এই বরাবর লিখে দিব। তাহলে এক সরল কোণ সমান কোণ সমান আমাদের 2 সমকোণ, 2 সমকোণ আমরা লিখে দিলাম। এখন 2 2 কেটে গেলে আমাদের কিন্তু 1 হয়, তাহলে অতএব কোণ এসিবি সমান সমান 1 সমকোণ, আমরা বাংলার একই লিখতে পারি 1 সমকোণ। এসিবি আমাদের কিন্তু অর্ধবৃত্তস্থ কোণে কিন্তু আমরা এই যে এখানে লিখে দিয়ে রেখেছি, তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সমকোণ আমাদের প্রমাণিত। আমাদের 2 মার্কের কাজ, যেহেতু আমাদের বেশি কিছু লিখতে হবে না, প্রিয় সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিলাম। যদিও আমি কিন্তু বিস্তারিত একটু আলোচনা করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এই অধ্যায়ের এখন তোমরা যে কোনো চিত্রকে তোমরা চাপ ধরে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কিন্তু সহজে চিনতে পারবে। এখন আসে আমরা 5-এর খ নাম্বার প্রশ্নের উত্তরটা করব। দেখি আমাদের যদিও ক নাম্বার একটু সময় আমরা কিন্তু বেশি নিয়েছি, যাই হোক এখন আমরা পরের যে চিত্রটি আছে সেটা কি বলা হচ্ছে যে 1 নম্বর উদ্দীপক হতে আমাদের প্রমাণ করতে হবে। তো যা আমাদের কি বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো পি বিন্দু থেকে পি কিউ এবং পি আর দুইটি স্পর্শক ওপি রেখাংশ আমরা এখন দেখি একটু মিশে দিচ্ছি। আমরা শুধু কেন্দ্র ওটাকে রাখলাম, আমরা এই অক্ষরগুলোকে একটু মিশিয়ে দিলাম। দেখো এখন আমাদের যে প্রমাণ করতে হবে, আমাদের চিত্রটা কিন্তু আসলে প্রথমে বিশেষ নির্বাচন যেগুলো লিখতে হয়, বিশেষ নির্বাচনগুলো লিখব। এখন আমাদের কি বলা হচ্ছে, পি একটা বহিস্থ কোনো বিন্দু পি, এখান থেকে আমরা যোগ করব। দেখো আমরা যেটা বলছে সেই চিত্রটা একটু অঙ্কন করব। আমরা ও কমা পি আগে যোগ করে দিব, এখানে আমরা ও দিচ্ছি, ও কমা পি, এখানে পি দিলাম। আর পি বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করব। একটা হচ্ছে বলে দেওয়া আছে, দেখো পি কিউ, আরেকটা হচ্ছে পি আর। আমাদের আরেকটা স্পর্শক অঙ্কন করতে হবে ওপরের প্রান্তে। এখানে হচ্ছে আমরা এখানে যে অক্ষরটা দিব সেটা হচ্ছে আমরা পি কিউ, এখানে কিউ দিলাম, এখানে আমরা আর দিলাম। এখন আসি আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে পি এবং পি কিউ ও পি আর দুটি স্পর্শক, ও পি রেখাংশ কিউ আর রেখাংশকে, এখানে দেখো আমাদের এই যে কিউ এবং আর এই দুটো রেখাংশকে যে এখানে আমরা যে কিউ এবং আর ব্যবহার করলাম, এই দুটো রেখাংশকে এখানে বলা হচ্ছে যে এম বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে আমাদের এম হবে। এখন আমরা যে কাজটা করব সেটা অঙ্কনে যায়, আমাদের কাজ আছে কি, সেই অঙ্কনে আমাদের এই দুটা বিন্দুকে অর্থাৎ অঙ্কনটা যখন বলবো তখন কিন্তু আমাদের এটা করতে হবে, যার কারণে আমি আগে একটু করে নিচ্ছি, যোগটা করে নিচ্ছি, পরে যা আমরা বর্ণনাতে বলবো, সমস্যা নেই। এখন আসি আমরা বিশেষ নির্বাচন লিখব। 5-এর খ নাম্বার প্রশ্ন, বিশেষ নির্বাচন। তাহলে আমরা কি লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে, এখানে প্রশ্নে যা আছে তাই শুধু আমরা লিখব, মনে করি দিয়ে আমরা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
বহিস্থ 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 পি বিন্দু হতে হতে পি কিউ ও পি আর দুইটি স্পর্শক দুইটি স্পর্শক ওপি রেখাংশ ওপি আমাদের ওপি যে রেখাংশ কিউ আর রেখাংশকে এম বিন্দুতে ছেদ করে, তাহলে ওপি রেখাংশ কিউ আর রেখাংশকে এম বিন্দুতে ছেদ করে এম বিন্দুতে ছেদ করে। এখন আমরা প্রমাণ করতে হবে যে দেখো ও এম সমান প্রশ্নে আছে যেটা খ নম্বরে ও এম সমান আর এম এবং ও এম লম্ব ও আর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিন্তু আসলে উপপাদ্য কিন্তু আসলে জটিল কিছু নয়। দেখো তোমরা যদি একটু মনোযোগের সহিত দেখো তাহলে এই উপপাদ্যই তোমাদের কাছে কিন্তু সহজ মনে হবে। আমরা প্রশ্নে যা ছিল তাই লিখেছি, আর প্রমাণ করতে হবে যে এখানে লেখা আছে। এখন অঙ্কন কি করব, দেখো আমাদের অঙ্কনটা ওর থেকে কি এবং ওর থেকে আর যোগ করব আমরা, এটাই শুধু আমাদের অঙ্কন, আর বেশি কিছু অঙ্কন কিন্তু নেই। অঙ্কন ও কমা কিউ এবং ও কমা আর যোগ করি। এখন এসে আমরা প্রমাণ করব। প্রমাণে প্রথমে আমরা একটা কাজ, দেখো দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। প্রথমে পি ও পি কিউ এবং ও পি আর, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। আমরা যদি তিনটা তত্ত্ব আমরা যদি সমান দেখাতে পারি এই দুইটা ত্রিভুজের, তাহলে একটার সাথে আরেকটা ত্রিভুজের যদি আমরা তুলনা করে তিনটা তত্ত্ব অর্থাৎ তিনটা শর্ত যদি পূরণ করতে পারে, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমরা তাহলে ত্রিভুজ ও পি কিউ ও ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রে, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি সমান দেখাতে পারি আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখো ওপি সমান ওপি বলতে পারি, কারণ এই ত্রিভুজের মধ্যে দেখো আমরা যদি এই ত্রিভুজের তিনটা বাহুকে লিখি তাহলে কি কি লিখতে পারবো, একটা লিখতে পারবো ওপি, একটা বাহু এই ত্রিভুজের কিন্তু ওপরের ত্রিভুজের ক্ষেত্রে, বা নিচেরটাই আগে লিখি। এটার ক্ষেত্রে তিনটা বাহু কি কি দেখো তো, এই ত্রিভুজের ও পি কিউ, একটা ওপি, একটা বাহু ওপি, আরেকটা কি পি কিউ, দেখো পি কিউ, আরেকটা কি ও কিউ। তাহলে এখানে দেখো এই তিনটা বাহু, আবার এই ত্রিভুজের তিনটা বাহু কি কি আছে দেখো তো, ওপি, এই ত্রিভুজের তিনটে, একটা হচ্ছে পি আর, আরেকটা হচ্ছে দেখো ও আর। এখন দেখো দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু একটা বাহু পেলাম, তাকে ওপি সমান ওপি বলা যাবে। তাহলে ওপি সমান ওপি, এটাকে বলা হয় সাধারণ বাহু। যদি দুইটা ত্রিভুজের মধ্যে একটি বাহু পাওয়া যায় সেটা হবে সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু, এটাকে আমরা বলবো সাধারণ বাহু। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটা কাজ আমরা কি বলতে পারি দেখো তো, পি কিউ সমান পি আর বলতে পারি। কেন বলতে পারি, যে আমাদের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপরে যদি কোনো স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শক দুটি কিন্তু সমান। তাহলে এটা 26 নম্বর উপপাদ্যই তোমাদের আছে, যার কারণে আমরা পি কিউ সমান পি আর বলতে পারি। তাহলে পি কিউ সমান আমরা পি আর বলতে পারি। এটা কি শর্তে, যে বহিস্থ কোনো বিন্দু থেকে বিন্দু থেকে তিনটা তত্ত্ব, কিন্তু আমরা দুইটা তত্ত্ব অলরেডি দেখাচ্ছি, আর একটা আমাদের দেখাতে হবে, সেটা আমরা দেখাবো। দেখো আমরা আরেকটা কোন তত্ত্ব দেখাতে পারি, সেটা হচ্ছে দেখো আমাদের বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো দূরত্ব আঁকি না কেন, যতগুলো দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো আমাদের রেখা থাক না কেন,
কেন্দ্র থেকে দূরত্ব, সবগুলো দূরত্ব কিন্তু সমান, আর এগুলোকে বলা হয় ব্যাসার্ধ। যতগুলো ব্যাসার্ধ সেগুলো কিন্তু সমান। তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই সবগুলো ব্যাসার্ধই কিন্তু সমান হবে ওর থেকে, প্রত্যেকটাই কিন্তু এক সমান। আমরা তাহলে কোনটাকে ব্যাসার্ধ বলতে পারি? দেখো কেন্দ্র থেকে একটা পিতে গেছে, কিউতে গেছে, আরেকটা ও আরতে গেছে, তাহলে ও কিউ সমান সমান ও আর বলতে পারবো, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। এখন আসি এটা আগে তত্ত্বটা আমরা শর্তটা লিখে দিই। বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপরে স্পর্শক দ্বয়, বৃত্তের ওপরে স্পর্শকগুলি সমান হয়। স্পর্শক দুইটি সমান। এটা 26 নম্বর উপপাদ্য আমরা প্রমাণ করেছি কিন্তু, যার কারণে আমরা তাহলে পি কিউ সমান পি আর বললাম। এখন ও কিউ সমান ও আর বলবো। ও কিউ তিনটা বাহু সমান, তাহলে ও কিউ দেখো ও কিউ সমান সমান ও আর। যেহেতু তিনটা বাহু, আমরা তিনটা তত্ত্ব কিন্তু সমান দেখালাম, তাহলে ত্রিভুজ দুইটি আমরা এখন সর্বসম বলতে পারি। সুতরাং বা অতএব ত্রিভুজ ও পি কিউ সর্বসম ত্রিভুজ, আমাদের ত্রিভুজ ও পি আর। তাহলে সর্বসম যেহেতু হলো, তাহলে আমরা এখন কি বলতে পারি? দেখো আমরা এখানে তিনটা বাহুকে সমান দেখেছি, এখন আমরা যে কোনো কোণ সমান, কিন্তু আমরা যে কোনো কোণকে আমরা সমান বলতে পারবো। এখন আমরা তাহলে কোন কোণকে সমান বলবো? দেখো আমরা তাহলে এই ত্রিভুজের আমরা কোণ দুটা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো পি ও কিউ এবং পি ও আর, আমরা এই দুটা কোণকে আমরা সমান বলতে পারবো। এরপরে আমরা দেখো তাহলে কোন কোণ সমান বলবো? আমরা এই কোণ আর এই কোণ দুটাকে আমরা সমান বলতে পারি। তাহলে এই কোণের নাম হচ্ছে পি ও কিউ, কোণ পি ও কিউ সমান সমান কোণ পি ও আর সমান সমান কোণ পি ও আর, এই দুটা সমান বলা যাবে। আরেকটা কি বলা যাবে? দেখো আমরা এটা আমরা লিখলাম, এইটা তত্ত্ব দিয়ে। এখন আমরা যে এই দুটা ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব। এখানে যে ছোট দুইটা ত্রিভুজ আছে, আমি এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যে ছোট দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ও এম কিউ, আর এখানে একটা কাজ করে রাখতে পারি, আমরা এখান থেকে পিঠ থেকে আমরা কিন্তু বলছি, তাহলে আমরা পিঠ থেকে না বলে এটাকে আমরা কিন্তু এম ও কিউ বলতে পারি, এম ও কিউ। বা এখন আমরা অতএব কি বলতে পারি? কোণ এম ও পিঠ থেকে না বলে আমরা এখানে এম ও কিউ বলবো। কোণ এম ও কিউ সমান সমান এম ও কিউ, আরেকটা হচ্ছে এম ও আর, কোণ এম ও আর বললাম। এখানে সমীকরণ নাম্বার দিলাম 1। এবার এসে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আবার আলোচনা করব, যে দুইটা আমাদের মূল যে দুইটা ত্রিভুজ, এই ছোট দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা এখন কম্পেয়ার করব, আগের মতোই তিনটা তত্ত্ব আমরা সমান দেখাবো। এই তিনটা তত্ত্ব যদি আবারও সমান দেখাতে পারি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে কিন্তু আবারও আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। এখন আসি আমরা ত্রিভুজ ও এম কিউ ও ত্রিভুজ ও এম আর, এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আবার আমরা একটু সর্বসম প্রমাণ করব। দেখো আমরা কি বলতে পারি? এখানে কিন্তু ও কিউ সমান ও আর বলতে পারি। ও কিউ সমান সমান, এখানে কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ লিখছি কি না? আমরা কিন্তু ওপরেরটা লিখছি, এটি ও কিউ সমান ও আর। এখানে সাইড নোট লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ সমান সমান, আবারও এই ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ সমান সমান ও আর। সাইড নোট একই বৃত্তের ব্যাসার্ধ। আর আরেকটা কোণ দেখো আমরা এখানে প্রমাণ করে রাখছি একে, সেটা কিন্তু এখানে যাই তুলে দিব জাস্ট। একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আসি আমরা কোণ, এই যে 1 নম্বরে যেটা প্রমাণ করে রাখছি, এটাও কিন্তু এই ত্রিভুজের মধ্যে, দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে কোণ এম ও কিউ সমান সমান কোণ এম ও আর, কোণ এম ও আর। এখানে কোথা থেকে পেলাম? 1 নং হতে।
এখন আসি আমরা, দেখো আমাদের কয়টা তত্ত্ব হলো, এই ত্রিভুজের দুইটা তত্ত্ব হয়েছে, আর একটা তত্ত্ব আমাদেরকে কিন্তু দেখাতে হবে, সেটা আমরা কোনটা বলতে পারি। এখন দেখো আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে OM সমান OM সাধারণ বাহু। দেখো এই ত্রিভুজের মধ্যেও কিন্তু OM আছে, এই ত্রিভুজের মধ্যেও কিন্তু OM আছে। OM সমান সমান OM সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এই দুটা ত্রিভুজও তিনটা তত্ত্ব দেখো মিল হয়েছে, তাহলে আমরা এখন এই দুটা ত্রিভুজও কিন্তু সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ OM Q সর্বসম ত্রিভুজ OM R। তাহলে যেহেতু এই দুটা ত্রিভুজও সর্বসম হলো, তাহলে আমরা যে কোনো বাহু সমান যে কোনো বাহু বলতে পারবো। এখন দেখো তো এই বাহুটাই আমাদের বলা বাকি আছে, তাহলে এই দুটো বাহু আমরা সমান বলতে পারি। তাহলে কি QM যেটা আমাদের প্রমাণ করতে বলছে আমাদের, দেখো OM সমান সমান RM RM সমান সমান, আসলে OMটা হবে না সম্ভবত, OQ সমান সমান RM হবে। OM সমান RM না, এখানে প্রশ্ন আমার মনে হয় তুলতে ভুল হয়েছে। QM সমান হবে এখানে QM সমান সমান QM সমান সমান RM হবে। এখন দেখো আসলে QMটা এই দুটো আমাদের এখন সর্বসম বলতে, যেহেতু সর্বসম, তাহলে QM সমান সমান RM। এখন তাহলে আমাদের হয়ে গেল, দেখো একটা প্রমাণ হয়েছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার আসি আরেকটা আমরা কি বলতে পারি, দেখো এই দুটা, তাহলে আমরা এখন কোণ বলতে পারি। দেখো এই কোণ সমান এই কোণ বলতে পারি, তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণটা আমরা সমান বলতে পারি, এবং কোণ বাহু বলা যাবে এবং কোণও বলা যাবে। যেহেতু বাহু দুটা সমান, তাহলে অন্তর্ভুক্ত কোণ দুটা সমান হবে। এখন এই কোণের নাম কি? OMR, কোণ OMQ। তাহলে OMQ আগে বলি, OMQ সমান সমান কোণ OMR এই দুটা কোণ সমান। যেহেতু এই কোণ দুইটি রৈখিক যুগল কোণ, তাহলে সেই ক্ষেত্রে কোণ দুটি রৈখিক যুগল কোণ হওয়ার কারণে একই সরল রেখার ওপরে এই দুটা কোণ, যার কারণে এই দুটা কোণ প্রত্যেকে এই পাশেও 90 ডিগ্রি হবে, এই পাশেও কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেককে এক সমকোণ হবে, যা আমাদের কিন্তু প্রমাণে কিন্তু আমরা কিন্তু তাহলে এখানে তাহলে এটা কি হবে, OMটা লম্ব হবে কার ওপরে? QR এর ওপরে। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে যেহেতু কোণ দুইটি রৈখিক যুগল কোণ, যেহেতু কোণ দুইটি রৈখিক যুগল কোণ, যেহেতু কোণ দুইটি রৈখিক যুগল কোণ, সুতরাং কি এটা সমান কি হবে? এক সমকোণ হবে। তাহলে সুতরাং কোণ OMQ সমান সমান কোণ OMR, কোণ OM, সুতরাং প্রতিটি কোণ কি হবে? প্রতিটি কোণ, এটি লিখে দিই, প্রতিটি কোণ এক সমকোণ হবে, প্রতিটি কোণ এক সমকোণ হবে, প্রতিটি কোণ এক সমকোণ হবে। তাহলে OM কোণ OM কি OMR সমান সমান কি এক সমকোণ, প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো যেহেতু আমরা তাহলে OMQ সমান সমান OMR সমান এক সমকোণ হলো, তাহলে এখন এটা তাহলে আমরা কি বলতে পারি, OM লম্ব, তাহলে এটা কি হবে? তাহলে কি যেহেতু 90 ডিগ্রি তাই OM লম্ব QR হবে। এখানেও আমার প্রশ্ন তুলতে সম্ভবত ভুল হয়েছে, এখানেও QR হবে। তাহলে এখন আমাদের দেখা যাবে কিনা আমি জানি না, তবে এই বাকি অংশটুকু আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি, তাহলে OM লম্ব, আমাদের OM লম্ব, তাহলে যেহেতু প্রত্যেকে এটা সমকোণ হলে এই পাশে 90, এটা তাহলে OMটা লম্ব হবে, অতএব OM লম্ব কি QR, এটা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো এটা আমরা তাহলে 3 নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা কি লিখতে পারি? 2 ও 3 হতে এই দুটাকে একসাথে লিখে আমরা প্রমাণিত লিখে দেব। 2 ও 3 নং হতে পাই
কি এখানে আমরা প্রমাণ করেছি কি কিউ এম সমান সমান আর এম, 2 নম্বরে কিউ এম সমান সমান আর এম, এবং এবং আর পরেরটা আমরা প্রমাণ করলাম হচ্ছে ও এম লম্ব কিউ আর, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার কিন্তু আমরা প্রমাণটা দেখে নিলাম, এখন আমরা গ নাম্বারের প্রমাণটা দেখব। তো যাই হোক, আমি এখানে আবারও একটা বৃত্ত অঙ্কন করব যেখানে নাম দেওয়া আছে। আমরা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের ভেতরে ডি ই এফ জি বিন্দু 4টি আমাদের দাগাতে হবে, এবং আরেকটা আমাদের DEFG চতুর্ভুজে এ কোণ DEF ও DGF 180 ডিগ্রি, DEFG বিন্দু 4টি সম বৃত্ত। এখন DEFG আমরা, যাই হোক, এখন আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। প্রমাণ করো যে DEFG বিন্দু 4টি সমবৃত্ত DEFG, এখানে DEF ও DEFG চতুর্ভুজে। এখন আসি আমরা, তাহলে দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করব। এই চিত্রের ভিতরে এখন এখানে আমাদের দেখো যে DEF আমাদের এখানে আছে জি, DEFG, DEF কোণ DEF এবং কোণ DGF সমান সমান 180 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন আমাদের যে প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে 5-এর গ নম্বর। এখন আসি, যাই হোক, বিশেষ নির্বাচন আমাদের লিখতে হবে। বিশেষ নির্বাচন আমাদের একবার বিদ্যুৎ গেছে, আবারও মেঘের সমস্যা, বিদ্যুৎ যে কোনো মুহূর্তে যেতে পারে। এখন আসে, যাই হোক, আমরা তাহলে এখন আমাদের বিশেষ নির্বাচন কি লিখব, দেখো ডিই ও আমাদের কিন্তু তাহলে আমাদের যে DEFG চতুর্ভুজে এখানে DEFG চতুর্ভুজে মনে করি DEFG চতুর্ভুজে আমরা মনে করি লিখলাম, মনে করি DEFG চতুর্ভুজের কোণ DEF সমান সমান কোণ বা প্লাস কোণ DGF সমান সমান 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে DEFG বিন্দু 4টি প্রমাণ করতে হবে যে D, E, F, G বিন্দু 4টি সমবৃত্ত অঙ্কন আছে এখানে আমাদের। অঙ্কনে যে কথাটি লিখতে হবে, যেহেতু
যেহেতু যেহেতু ডি ই ও এফ, যেহেতু ডি কমা ই কমা ডি কমা ই কমা এফ, যেহেতু বিন্দু তিনটি সমরেখ নয়, যেহেতু ডিইএফ বিন্দু তিনটি যেহেতু বিন্দু তিনটি সমরেখ নয়, যেহেতু ডিইএফ, তাহলে চিত্রে আমাদের দেখো ডিইএফ কিন্তু সমরেখ নয়, মানে একই রেখার ওপরে কিন্তু না, এই তিনটা কিন্তু, তাহলে এটা কিন্তু ভিন্ন রেখার ওপরে, এফটা কিন্তু আলাদা বক্ররেখার ওপরে কিন্তু অবস্থিত, তাহলে একই সরলরেখায় কিন্তু অবস্থান নয়, সেই কারণে বলা হচ্ছে ডিইএফ বিন্দু তিনটি সমরেখ নয়। তাহলে কি হতে পারে, তাহলে সুতরাং বিন্দু তিনটি, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায়, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি কেবল, তাহলে আমরা বললাম সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে, কেবল একটি বৃত্ত আছে, মনে করি বৃত্তটি মনে করি ডিজি রেখাংশটি এখানে বৃত্তটি লেখা ছিল, মনে করি বৃত্তটি ডিজি রেখাংশকে এম বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখন এম থেকে এফ পর্যন্ত আমরা যোগ করব, তাহলে এম কমা এফ যোগ করি, তাহলে এখন আসি আমরা প্রমাণ করব, তাহলে প্রমাণ লিখলাম, এখন আমরা প্রমাণ ডিইএফএম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু ডিইএফএম একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, দুইটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ বলা যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এই কোণ আর এই কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি আমরা বলতে পারি বা দুই সমকোণও বলতে পারি, যেহেতু ডিইএফএম একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং কোণ, আমরা কোন দুইটাকে আমরা 180 ডিগ্রি বলতে পারবো, কোণ আমরা তাহলে কোণ ডিইএফ সমান কোণ ডিএমএফ সমান 180 ডিগ্রি বলবো, তাহলে অতএব সুতরাং কোণ ডিইএফ যোগ কোণ ডিএমএফ সমান 180 ডিগ্রি বলতে পারবো, 180 ডিগ্রি বলতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়টির সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমরা লিখে দিলাম তথ্য। এখন আসি, তাহলে এটা আমরা পেলাম, তাহলে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি এখন লিখি, তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের দেখো, এবং কোণ কিন্তু কোণ কি, কোণ ডিইএফ এটি কিন্তু যদি লিখি, তাহলে কিন্তু ডিইএফ কোণ ডিজিএফ সমান 180 ডিগ্রি। সমীকরণ নাম্বার 2, তাহলে দেখো আমরা দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এটা তো কোণ ডিইএফ আছে, তাহলে এটার সাথে এটাও আছে, তারই সাথে কি আছে ডিএমএফ আর একটা ডিজিএফ। তাহলে দেখো এই দুটো কোণ মিলে যদি 180 হয়, এই দুটো কোণ মিলে যদি 180 হয়, তাহলে ধরে নিলাম সাপোজ এটা 100 এটা 80,
তাহলে এটা কত হবে, যেহেতু এটার সাথে মিল আছে তাহলে এটা 100 হবে, এটা তাহলে 80 হবে। তাহলে আমরা এই 80 সমান 80 লিখতে পারি, তাহলে এটা আর এটা সমান লিখতে পারি, কারণ এই দুটা মিলে যেহেতু। তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটাকে আমরা যেহেতু মিল আছে তাহলে এটাকে বাদ দিয়ে আমরা এই কোণ সমান এই কোণ লিখতে পারি। অতএব কোণ ডি এম এফ সমান সমান কোণ ডিজিএফ, ডিজিএফ কোণ ডিজিএফ। কিন্তু এই দুটা কিন্তু ইয়া অসম্ভব এখানে, কিন্তু এখানে কিন্তু কিন্তু ইয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কারণ কারণ দেখো আমাদের কি কারণে এটা অসম্ভব, কোন চিহ্ন দেওয়া হয়নি এখানে। কারণ দেখো অসম্ভব, কারণ এটা আমাদের যদি এই ত্রিভুজের জন্য এটা আমাদের কি কোণ, এটা যদি বহিস্থ কোণ হয় ডিএমএফ, এটা যদি বহিস্থ কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি কোণ, বহিস্থ কোণ যদি হয় তাহলে বলা হচ্ছে বহিস্থ কোণ একাই যা হবে অন্তস্থ বিপরীত কোণ দুইটি সমষ্টি সমান হবে। তাহলে দেখা যাচ্ছে এই কোণ বড় আর এই কোণটা ছোট, তাহলে কিন্তু ইয়া অসম্ভব। কারণ ত্রিভুজের ক্ষেত্রে যেটা কিন্তু ইয়া অসম্ভব, কারণ চিত্রে কারণ চিত্রে ত্রিভুজ এফএমজি এর ক্ষেত্রে বহিস্থ কোণ কি ডিএমএফ বা এফএমডি বা কোণ ডিএমএফ গ্রেটার দেন কোণ এমজিএফ, কোণ এমজিএফ, কোণ এমজিএফ এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অবশ্যই বড় হবে। তাহলে এই কোণ কি, এখানে আমরা বলতেছি সমান, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটার চাইতে এটা বড়। তাহলে অবশ্যই জি এবং এফ কিন্তু আমাদের এম এবং জি কিন্তু কখনো ভিন্ন বিন্দু হতে পারে না, অবশ্যই এই দুটা বিন্দু কিন্তু একটাই। সুতরাং এম ও জি ভিন্ন দুটি বিন্দু কিন্তু ভিন্ন দুটি বিন্দু হতে পারে না। সুতরাং এম ও জি বা জি ও এম ও জি ভিন্ন বিন্দু হতে পারে না, ভিন্ন বিন্দু হতে পারে না। এম ও জি তাহলে একই বিন্দু হবে, তাহলে ভিন্ন বিন্দু হতে পারে না। আর তাহলে কি, সুতরাং এম ও জি একই বিন্দু হবে, এম ও জি একই বিন্দু হবে, একই বিন্দু হবে। সুতরাং বিন্দু তিনটি অর্থাৎ বিন্দু চারটি সমবৃত্ত। সুতরাং আমরা এখানে লিঙ্কসে দেখা যাবে কিনা আমরা জানি না, প্রশ্নে এখন বলা হচ্ছে যে সুতরাং বা অতএব ডি ই এফ জি কি বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। একই বিন্দু হবে। প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে দেখো ঢাকা বোর্ড 2026 সালে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ত্রিকোণমিতি অনুপাত নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।